তো আমাদের হচ্ছে যে গত ক্লাসে হচ্ছে গত ক্লাসে দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে। তো দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নের কথা বলছো তামিম, সেটা হচ্ছে আমি ঠিক করে দিব এখন আরেকবার দ্বিতীয় অধ্যায় বুঝায়, তারপর হচ্ছে প্রথম আবার তৃতীয় অধ্যায়ে চলে আসবো। ঠিক আছে? যদি এইটুক সমস্যা যদি হয় তাহলে ওটা ঠিক করে আমি দিব। হ্যাঁ, তো আমরা গত দিনে দ্বিতীয় অধ্যায়ের তামিমের প্রশ্ন ছিল কি জানো? প্রশ্ন ছিল এখানে, প্রশ্ন ছিল এখানে তামিম বলছে জি যে হ্যাঁ, থামো। এই যে এটা এটা প্রতিপাদন করিতে আপনাকে না, কি জানি আন্ডারমানটা বলছে, অত বসলে ভালো আমার মনে বিস্তারিত নাই, ভাবে তা একটু দেখি, একটু বিস্তারিত ভাবে আরেকটা পড়ায় বলে দেন। দেই। দেখো এখানে হচ্ছে বলছে আমরা জানি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের সমীকরণ হচ্ছে কি, আর ইকুয়াল এন এইচ স্কয়ার, দুইটার উপরেই আলাদা আলাদা ভাবে স্কয়ার আমি একটু কথা বলি এবং স্যার। 4 পাই m e⁴, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। আর এখানে বলা হয়েছে কথা বলি আমি। যে সমীকরণ 2 নং এ 1 নং এর আর এর মান বসিয়ে পাই, কার 1 নং সমীকরণে যে আর এর মান সেটা বসাবো। এই আর এর মানটা হচ্ছে 2 নং এর আর এর মান 1 নং সমীকরণে বসাবো, জাস্ট এইটুকুই। হয়তোবা লিখতে একটু হচ্ছে যদি এদিক ওদিক হয়, এইটাই, আর কোনো কিছু না। তো এখানে দেখো 1 নং সমীকরণে এখানে ছিল ই এন, সেটা ইএন এখানে, তারপর হচ্ছে জেড ই স্কয়ার, দেখো জেড ই স্কয়ার। তো এখানে যখন এটা লিখছি তখন এটা কিন্তু উল্টে যাবে, কারণ যখন দুইটাই যখন লিখবো, দুইটা সমীকরণ একসাথে লিখবো, তখন এটা কিন্তু উল্টে যাবে। ঠিক আছে? তো এই যে হচ্ছে 4 পাই, এখন যদি তোমাকে এটা যদি একটু আরেকবার দেখাই যে ইএনটা কি করছি, ইএন এপাশে লেখো, লিখে তারপরে যদি এইটা আবার দাও, দিলে এখানে হবে ওই যে তোমার এই যে 4, আর এপাশের যে নিচের যে তোমার হচ্ছে 2r ছিল, সেই আর এর এখানে একটা মান, আরে বাবা, সেই আর এই যে 2, দেখো এই যে 4 পাই আর এই যে 2 ছিল তোমার এখানে, এই 2 কাটা গেছে, কাটা যায়নি, সেই কাটা যাওয়ার পরে এই জন্য এখানে হচ্ছে 2 আসছে, হ্যাঁ, -2 আসছে। তারপর কে জানি অ্যাড হতে চাচ্ছে। আচ্ছা হোক, দেখা যাক, যদি অ্যাড হতে চায় তাহলে সেটা হবে এখন, দেখবো এখন রিকোয়েস্ট থাকলে পরে আসবো এখন। তো এখানে দেখো আমার যে প্রশ্নটা ছিল এখানে, যে বলছে যে এটা আরেকবার প্রতিপাদন করে দেন। তো সেক্ষেত্রে আমি যদি একটু দেখাই যে এইরকম একটা লাস্ট আমি করে দিছি, সেটা মনে হয় এই যে এখানে, হ্যাঁ এই যে এইটা যেমন সেম কিন্তু ওইটা একই রকমের, হ্যাঁ। তো এটা যদি বুঝে থাকো তাহলে তো এইটাতে কোনো সমস্যা না হওয়ারই কথা। তো যাই হোক, এই প্রশ্নটা আমি আরেকবার পুরা বুঝাবো, দেখি আরেকবার পুরা বুঝাবো তামিম, না শুধু ওটুক? স্যার আমি যেখান দিয়ে যে মার্ক করছি ওইটুকু দেখাই লইব। এই জাস্ট একটুক একটুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে আর এর মানটা আপনি এক নঙ্গে আর এর মানটা বসে একটু বিশ্লেষণ করে করে দেন, যে সহজভাবে করে দেবেন যেভাবে বুঝি। ও, দেখো এখানে বলছে যে 1 নং এ আর এর মানটা বসাবো, এই যে এখানে 2r ছিল, তাহলে তো সমীকরণটা আরেকবার লিখতে হয়। দেখো এটা লিখছি না, তো এখানে যদি তুমি নিচে লেখো
এই উপরেরটা তখন এপাশে চলে আসবে আর এই নিচেরটা উপরে চলে যাবে। হ্যাঁ, এইটা যদি এরকম হবে 2r, তারপর তোমার এখানে ns, এই যে এইটা হচ্ছে, হ্যাঁ, আর এই যে এই পাশেরটা নিচে চলে আসবে, মানে এখানকার হর উপরে চলে যাবে, হরটা লবে চলে যাবে এবং লবটা হরে চলে আসবে। সেইটাই হয়েছে এখানে, আর কোনো কিছু না। আর এই যে এখানে দেখো 4, এই যে এখানে 4 পাই ছিল না, 4 পাই, তারপর আসলে যা ছিল তাই, এখানে আর কোনো সমস্যা নাই, যা ছিল তাই। আর এখানে নিচে চলে আসলো। তো যখন তোমার এই যে 2r, এই 1 নং-এর 2r, এই 2r এর তুমি হচ্ছে, আমরা 1 নং-এর এখানে r এর মানটা বসাইছি, দেখো 2 এখানে আছে না, এই তখন এখানে 2 বসবে। আর এটাও তো হইল না, একটু দেখে তাহলে পুরোটা লিখতে হবে রে। জেডি স্কোয়ার 2 ইন্টু আর এর মান কত, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই, বারবার ভুল হচ্ছে রে। এই মানটা শুধুমাত্র দেখো, এই যে আর এর যে মানটা, এই মানটা পুরোটাই এই যে এখানে বসবে, জাস্ট এই যে এখানে। তো আমার এখানে তো দেখো, তারপর 4 পাই যা আছে তাই। এখানে দেখো, এখানে যে 2r থাকলো না, এই যে এটা তো 2 উপরের, এই 2 এর সাথে এই যে তখন এখানে হবে তোমার 2 পাই। হ্যাঁ, 2 পাই। আর এই যে উপরে যে জেডি স্কোয়ার যে ভাগ থাকলো, সেই জেডি স্কোয়ারের এখানে এই যে এই হরটা কি হবে, এই হরটা তখন তোমার এই উপরে চলে যাবে। হ্যাঁ, হরটা উপরে চলে যাবে, হরটা উপরে চলে যাওয়ার সময় কি হবে, 2 পাই, দেখো 2 পাই যা ছিল তাই, জেড স্কোয়ার e⁴m যা ছিল তাই হবে, এই উপরে চলে যাবে। আর এখানে নিচে শুধু পড়ে থাকবে কি, এই যে হরটা, এটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এইটুকু, আর তো কোনো কাজ নাই আমার এখানে তো। এই যে আমি আমি হচ্ছে যে তোমার মাউস দিয়ে লিখতেছি, তার জন্য লেখা এরকম হচ্ছে, না হলে তো 2 ইন্টু তোমার এই উপরে থাকবে এন স্কোয়ার, নিচে থাকবে, এখানে থাকবে এইচ স্কোয়ার, আর নিচে থাকবে 4 পাই যা আছে এগুলাই। ঠিক আছে, তো এই যে 2, এই 4 কিছুই শোনা যাচ্ছে না। তোমার ওখানে নেটের প্রবলেম, আমার এখানে ক্লিয়ার আছে। স্যার আমিও শুনতে পারছিলাম না। এত কেন সমস্যা হবে? এখন কি কোনো সমস্যা আছে? জি না ক্লিয়ারলি স্যার, বোঝা শোনা যায় হ্যাঁ, এখন। যায়। এখন কোনো ক্লিয়ার বোঝা সমস্যা যায় এখন। আছে কি? ক্লিয়ার বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার বোঝা যায় এখন। ক্লিয়ার স্যার। এখন ক্লিয়ার আছে। জি। হ্যাঁ, ক্লিয়ার থাকলেই ভালো। তো দেখো, এইটা আরেকবার কি বুঝাবো? সমস্যা নাই, এখন বুঝছি। হ্যাঁ, ওইটা খালি ওই যে নিচের টুকু উপরে চলে আসছে। নিচের টুকু শুধু উপরে চলে আসছে, আর ওই 2 এবং হচ্ছে 4 কাটা গেছে, এই আর কিছু না। হ্যাঁ, তো চলো আমরা হচ্ছে এখানে পরের পাই, অধ্যায়ে চলে যাই। মানে পাই, পাই স্কোয়ার হয় কিভাবে? পাই পাই গুণ করলে না পাই স্কোয়ার হইতো, পায়ের উপরে স্কোয়ার হয়েছে কিভাবে?
ও পায়ের উপরে স্কোয়ার আসছে কিভাবে? এটা দেখো, হ্যাঁ এই যে তোমার হচ্ছে এখানে যে ২ টা পাই, এখানে যে আরো পাই আছে, আর এর নিচে যে পাই আছে, তারপরে ওখানে যে আবার আর এর মানের ওখানে তো পাই আছে। আচ্ছা, তোমার যদি একটু সমস্যা হয় না, তো আমরা এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি একদম ওই ওই তোমার যেটুক সমস্যা না, ওইটা আমি পুরাটা লিখে বোর্ডে, হোয়াইট বোর্ডে লিখে একদম কোন লাইনের পর কি হলো, তারপর কি হলো, তারপর কি হলো, একদম স্টেপ বাই স্টেপ ওয়ারি আমি করে দিব। হ্যাঁ, যদি কোনো আমারও যদি কোনো ভুল থাকে তাহলে সেটাও বের হবে। ঠিক আছে? স্যার, আমি একটু কথা বলি, মানে এটা হ্যাঁ, আপনি বলো বলো। খাতায় কইরা খাতায় আপনি এটা বিশ্লেষণ করে কইরা হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠাই দিন, সহজভাবে বিশ্লেষণ করে কইরা খাতায়। ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠাই দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওইটা ওইটা সবচেয়ে ভালো হয়। হ্যাঁ আমি হ্যাঁ, বুঝার আমরা চেষ্টা করব। দেখো, এখানে তো আমি মাউস দিয়ে লিখতেছি না, অত ভালো লেখাও হচ্ছে না, এটা একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই মানে ভালো হবে। আপনি হ্যাঁ হ্যাঁ, খাতায় কলম দিয়ে খাতায় লিখে ভালো করে বিশ্লেষণ হুম, করে হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠাই দিবেন। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। একদম পুরো ভাঙ্গা করবেন না, সহজ হ্যাঁ ভাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে তাহলে এই মানে বুঝতে দেখো, এ পাশেরটা যেমন করে করছি না, একদম লাইন বাই লাইন অন করে হ্যাঁ দিব, এখন সমস্যা না। ঠিক আছে? জি, অবশ্যই সামনে আগান। আর হ্যাঁ, আর আর কোনো সমস্যা আছে এই ১-২ অধ্যায়ের মধ্যে? আচ্ছা স্যার, ওই যে ওই পাশেরটা যেভাবে করছেন ওইটা একটু বুঝে দেন তো, তাহলে মানে ওইটা বুঝলে মনে হয় ওইটা একটু মানে বুঝার হ্যাঁ হ্যাঁ, মানে কিছুটা বুঝতে শোনো, পারে। হ্যাঁ, তাহলে এটার ওইটা রেকর্ড একটু ক্লাস বুঝান। আছে বাবা, দেখো এটার রেকর্ড ক্লাস আছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা কিন্তু আমি এই ক্লাসটা গত আমি ক্লাসে করছি। হ্যাঁ, এটা কিন্তু ওইরকমই সেম প্রায়। হ্যাঁ, তো হুম, দেখো যে এটা রেকর্ড ক্লাস আছে, রেকর্ড ক্লাসটা করো, তারপরেও যদি না সমস্যা হয় আমাকে জানাও হোয়াটসঅ্যাপে, আমি সেখানে আবার বিশ্লেষণ করে আবার বুঝাবো। ঠিক আছে? জি অবশ্যই। হ্যাঁ, তুমি এইটা রেকর্ড ক্লাসটা আছে, একটু করো। হ্যাঁ, জি। তাহলে একটু আগাই সামনের দিকে, কারণ দেখো সিলেবাস কিন্তু অনেক বড়। হ্যাঁ জি, সামনের দিকে আগান। হ্যাঁ, একটু ওয়েট করো। হ্যাঁ, একজন নতুন তোমাদের ফ্রেন্ড আসতে চাচ্ছে, ওর সাথে একটু কথা বলি। হ্যাঁ, আজকে ৩য় অধ্যায় হওয়ার কথা ছিল। তো দেখো যে আমাদের আসলে ৩য় অধ্যায় আজকে শুরু হওয়ার কথা, তো ৩য় অধ্যায় শুরু হলে কোনো সমস্যা নাই। এটা ওই একটা সমস্যা, ওইটা আমি ঠিক করে নেব, একদম ভাঙ্গায় করে দিব। তারপরেও তামিম, তুমি হচ্ছে ওই চতুর্থ পরের ক্লাস যেটা আছে, ওই ক্লাসটা, রেকর্ড ক্লাসটা একটু যদি তুমি করো তাহলে বুঝতে পাবা। আর আসি এখন ৩য় অধ্যায়। ৩য় অধ্যায়ে দেখো আমি ক বিভাগের খুব কম প্রশ্ন দিয়েছি। ঠিক আছে? এখানে খুব কম প্রশ্ন আমি দিয়েছি, তারপরেও যদি আসলে কোনো প্রশ্ন থাকে বাকি, সেটা আমি পরে আবার দেখব, দেখে সেটা শুরু করব। তো এখানে হচ্ছে দেখো ক বিভাগের যেটা প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর সূত্র। আধুনিক পর্যায় সারণীর সূত্রটা হচ্ছে কি, যেটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, পারমাণবিক, তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, এখানে কি হবে, তাদের পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে তোমরা অ্যাড করে নিবে, তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো এইটা একটা বিষয়, যে আধুনিক পর্যায়ে সূত্রটি লিখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এই প্রশ্নটা। তো এইটা একটা বিষয়, দেখো যে এটা এটা সূত্রটা মুখস্থ করো, অবভিয়াসলি এটা মুখস্থ করতে হবে। তারপরে দেখো যে আধুনিক পর্যায় সারণীর একটি ত্রুটি লিখো, যে আধুনিক পর্যায় সারণীর একটি ত্রুটি হচ্ছে কি, আধুনিক পর্যায় সারণীর একটি হচ্ছে ত্রুটি, ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো, মিউট করে রাখো। হ্যাঁ, তুমি যেহেতু নতুন, রেকর্ড ক্লাস রেকর্ড হচ্ছে। ঠিক আছে? আগে তুমি ক্লাসটা করো, তারপর কোনো যদি প্রশ্ন থাকে সেটা আমাকে পরে বলবে। ঠিক আছে? আমি বলার সুযোগ দিব, পরে বলবে।
তো আমরা ছিলাম হচ্ছে আধুনিক পর্যায় সারণী কাকে বলে। আধুনিক পর্যায় সারণীর একটি ত্রুটি লিখো। তো এখানে হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে আধুনিক পর্যায় সারণীর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। মানে আধুনিক আধুনিক যে পর্যায় সারণী এটা হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে কি করতে পারেনি, কোনো রকমের কোনো হচ্ছে ব্যাখ্যা করতে পারেনি সুনির্দিষ্ট। তাই হাইড্রোজেনের বৈশিষ্ট্য ক্ষারীয় ধাতু এবং হ্যালোজেনের উভয় গ্রুপের সাথে মিলে যায়। হাইড্রোজেনের যে বৈশিষ্ট্য ক্ষারীয় এবং হ্যালোজেন উভয় গ্রুপের সাথে মিলে যায় সেটার কোনো ব্যাখ্যা করতে পারেনি, এবং এইটাই হচ্ছে একটা ত্রুটি। এটা হচ্ছে একটা ত্রুটি যে এই যে আধুনিক পর্যায় সারণীর একটি ত্রুটি উল্লেখ করো, এইটা একটা বিষয় যে এটা একটা ত্রুটি। তো আমার মনে হয় যে খুব সহজ আছে। তারপর পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বুঝো? দেখো, পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বুঝো? মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। এটা অনেক আগের পড়া, একদম হচ্ছে অনেক আগের। তো মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। তারপর আয়নীকরণ শক্তি কি? কি আয়নীকরণ শক্তি কি? এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটি বহিঃস্তর থেকে একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে, কি করে অপসারণ মানে বাদ দিয়ে, অপসারণ করে এক মোল একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এখানে কি বলছে, এটা আমি আমি হচ্ছে ইয়াতেও বলছি, আগের ভিডিওতেও এটা বলছি যে এটা হচ্ছে অপসারণ করতে, একটা ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। এবং ইলেকট্রন আসক্তি তার এটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। এটা সম্পূর্ণ বিপরীত যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটি বহিস্থ স্তরে একটি একটি করে এক মোল ইলেকট্রন সংযুক্ত। দেখো, এখানে হচ্ছে যোগ আর এখানে হচ্ছে বিয়োগ, এখানে সংযুক্ত আর এখানে অপসারণ। সংযুক্ত করে এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ইলেকট্রন শক্তি বলে, ইলেকট্রন আসক্তি বলে। এখানে হচ্ছে আসক্তি হবে, হ্যাঁ। তো দেখো, আমার মনে হয় যে এই দুইটা বিষয় না বললেই হয়, একটা যদি কেউ মুখস্থ করে তাহলে দুইটাই তার হয়ে যাবে। তো এরকম করে ক বিভাগ মুখস্থ করতে হবে। আমি বারবার বলতেছি যে ক বিভাগ মোস্ট ইম্পর্টেন্ট একটা। এই 10 মার্কের মধ্যে যে 8-9 মার্ক তুলতে পারবে অবভিয়াসলি তার ভালো রেজাল্ট হবে, কারণ প্রথমেই ভালো মার্কস থাকলে এক্সামিনারের আসলে পরবর্তীতে খাতা দেখার আগ্রহ থাকে, ভালো থাকে। তো এটা দেখো, তারপর আসি খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগের আরো যদি প্রশ্ন থাকতে পারে ওটা আমি এখনো ভালো দেখিনি, দেখলে আমি জানাবো সেটা পরবর্তীতে। তো এটা হচ্ছে আয়নীকরণ বিভব কি? খ বিভাগের প্রশ্ন, আয়নীকরণ বিভব কি? অক্সিজেন অপেক্ষায় নাইট্রোজেনের আয়নীকরণ বিভব বেশি কেন? অক্সিজেন অপেক্ষায় নাইট্রোজেনের আয়নীকরণ বিভব বেশি কেন? এখানে দেখো, যেহেতু আয়নীকরণ বিভবের কথা এখানে আসছে, তাই এখানে তোমাকে প্রথমে সংজ্ঞা লিখতে হবে যে আয়নীকরণ বিভব কি। দেখো, প্রথমে আয়নীকরণ বিভব গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর প্রতিটি সর্ববহিস্থ স্তর থেকে অসীম দূরত্বে একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে প্রতিটি একক চার্জ বিশিষ্ট এক মোল গ্যাসীয় ঋণাত্মক আয়নে রূপান্তরিত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ বিভব বলে। দেখো, এই সংজ্ঞাটার কথা আমি যদি বলি, এটা কিন্তু একটা হচ্ছে 1 নাম্বারের প্রশ্ন, মানে ক বিভাগের প্রশ্ন। তো তুমি যদি ক বিভাগে এই প্রশ্নটা মুখস্থ করে আসো, তাহলে খ বিভাগে এসে তোমাকে এই প্রশ্নটা আলাদা করে কোনো মুখস্থ করতে হচ্ছে না। তো সেক্ষেত্রে এটা যখন আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না, তখন তোমার খ বিভাগের পড়া আগায় থাকলো এবং এটা অনেক বেশি মনে হবে না। তো সেক্ষেত্রে এটা ক বিভাগেই কভার করে রাখবে। আমার যতটুকু মনে হয় যে ক বিভাগে এটা কভার করে রাখলে খ বিভাগে কোনো চাপ নেই। তারপরে আসো, অক্সিজেনের অপেক্ষায় নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মান বেশি। এখন আমাদের মেইন টপিক যেটা, সেইটাতে আমরা আসলাম। এইটা হচ্ছে কি, অক্সিজেন অপেক্ষায় নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মান বেশি। তো সেক্ষেত্রে এর কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে
এর কারণ হচ্ছে কি এটি দ্বিতীয় পর্যায়ের বাম থেকে ডানে পাশাপাশি অবস্থিত। এটি হচ্ছে দ্বিতীয় পর্যায়। এটি পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডানে পাশাপাশি অবস্থিত। নাইট্রোজেন ৭ এবং হচ্ছে অক্সিজেন ৮। এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে, এটা সবাই পারে। ইলেকট্রন বিন্যাস সবাই এটার পারে। এই ইলেকট্রন বিন্যাস ওই জন্য ভালো করে লিখিও নি। তো এইটা একটা বিষয়। দেখো যে বাম বাম থেকে ডানে পাশাপাশি অবস্থিত কি, এটা হচ্ছে বাম থেকে ডানে ৭, ৮ না পারমাণবিক সংখ্যা, তো পাশাপাশিই তো অবস্থিত। এটা নতুন করে আর কি মুখস্থ করার বিষয়। তো তারপরে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে এখানে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের ৩টি পি অরবিটাল ঠিক অর্ধপূর্ণ হয়ে অধিক সুস্থিত অবস্থায় আছে। কি অধিক সুস্থিত অবস্থায়? দেখো নাইট্রোজেনের ৩টি পি অরবিটাল, দেখো নাইট্রোজেনের ১টা ২টা ৩টা, মানে 2px 2py 2pz, এইটা হচ্ছে কি অধিক সুস্থিত অবস্থায় আছে। মানে এই এই হচ্ছে এই দুইটা হচ্ছে কি হবে, সুস্থিত অবস্থায় আছে। তারপর কিন্তু অক্সিজেন পরমাণু, যেমন অক্সিজেনের ক্ষেত্রে অর্ধপূর্ণ পি অরবিটাল অপেক্ষায় একটি ইলেকট্রন অতিরিক্ত আছে। এখানে অক্সিজেনের একটি হচ্ছে ইলেকট্রন কি আছে, অতিরিক্ত আছে, সেইটা এখানে বলা আছে। অক্সিজেনের এই অতিরিক্ত ইলেকট্রনটি সহজেই ছেড়ে দিয়ে অধিকতর সুস্থিত অর্ধপূর্ণ পি অরবিটাল অর্ধপূর্ণ পি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। মানে এই অক্সিজেনের যে একটা ইলেকট্রন সেটা কি করতে পারে, এটা সহজেই ছেড়ে দিতে পারে। কিন্তু নাইট্রোজেনের অধিক সুস্থিত পি বিন্যাস থেকে ইলেকট্রন অপসারণের জন্য অধিক আয়নীকরণ শক্তির প্রয়োজন। এ কারণেই পি4 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট অক্সিজেনের একটি ইলেকট্রন অপসারণ পূর্বক অধিকতর সুস্থিত পি ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য প্রয়োজনীয় প্রথম আয়নীকরণ শক্তি তুলনামূলকভাবে তার বামে অবস্থিত নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষায় কম। নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষায় কম, এই কারণে অক্সিজেন অপেক্ষায় নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মান বেশি। আসলে এখানে হচ্ছে যে এই কথাটা বলা আছে যে এই কারণেই কি এর মানটা বেশি, এটা একটু আরেকটু বলা লাগবে। সেটা হচ্ছে কি যে অক্সিজেনের 2px, দেখো এখানে হচ্ছে নাইট্রোজেনের কত 2px, তারপর 2py 2pz। এখানে হচ্ছে নাইট্রোজেনের শেষে কয়টা থাকে, এখানে দুইটা, 1s2 তে দুইটা, 2s2 তে দুইটা, চারটা, এবং 2px 2py 2pz, এখানে প্রত্যেকটাতেই একটা করে ইলেকট্রন। এই একটা করে ইলেকট্রন ভাঙতে অনেক শক্তি, মানে এটা হচ্ছে অর্ধপূর্ণ এবং এটাতে অনেক শক্তি চলে যায়। আবার অক্সিজেনের হচ্ছে এখানে চারটা, আর মানে 1s এ চারটা, 1s এ দুইটা, 2s এ দুইটা, চারটা, তারপর 2px এ 2, তারপর 2py এ 1, 2pz এ 1। তো এখানে যে একটা যে 2p, এখানে কই, হ্যাঁ 2px, এখানে 2px এ যে 2, এই 2টা ভেঙে সহজেই কি হতে পারে, অর্ধপূর্ণ হতে পারে পি অরবিটাল। সহজেই যখন অর্ধপূর্ণ পি অরবিটাল হবে তখন হচ্ছে উম, এটা হচ্ছে অর্ধপূর্ণ হয়ে অধিকতর সুস্থিত পি ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য প্রয়োজনীয় প্রথম আয়নীকরণ বিভব শক্তি তুলনামূলকভাবে তার বামে অবস্থিত নাইট্রোজেন। মানে এই কথাটা একটু হচ্ছে লম্বা, তারপরেও এটা ভাঙ্গে ভাঙ্গে মনে রাখতে হবে। এই আর কোনো কাজ না, মানে এটা সহজেই এখান থেকে অপসারণ হতে পারে। তাই আর অক্সিজেনের এটা সহজে অপসারণ হতে পারে এবং নাইট্রোজেনের এটা অর্ধপূর্ণ থাকায় বিধায় সহজে এটা অপসারণ হতে পারে না। এই জন্যই অক্সিজেনের থেকে নাইট্রোজেনের কি আয়নীকরণ বিভবের মান বেশি, আর কিছু না। জাস্ট এটুক হচ্ছে এই এইটুক থেকে এই পর্যন্ত যদি কেউ একটু কষ্ট করে পড়ে তাহলে ওটা সমস্যা হয়। কিন্তু মূল থিম হচ্ছে কিন্তু এই যে হচ্ছে 2px, 2px এটার 1, নাইট্রোজেনের 1 থাকে, তাই এটা অধিক অর্ধপূর্ণ, তাই এটা অধিক হচ্ছে আয়নীকরণ বিভব সম্পন্ন। আর এখানে 2px 2 থাকে এবং এই 2 হচ্ছে সহজেই তোমার অপসারণ হয়, একটা ইলেকট্রন অপসারণ হওয়ার পর অর্ধপূর্ণ হয়ে
নাইট্রোজেনের মতো হতে চায়। তো এইটা একটা বিষয়, আর কিছুই না। তো এই কারণটাই হচ্ছে এখানে বলছে। তোমরা এটা হচ্ছে ২-৩ বার একটু পড়বে, পড়লেই এটা বুঝতে পাবা যে এখানে কি বলছে। আর আমি এটা আর বেশি পড়ালাম না। মূল থিমটা যদি বুঝতে পারো তাহলে এটা পরে কোনো ব্যাপারই না। তারপর আসি যে স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হলে, দেখো এই সমস্যাটা আগেও ছিল, এখনো ঠিক করি নাই। ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় কেন? অবস্থান্তর মৌল নয় কেন ব্যাখ্যা করো। তো ওই যে আগের প্রশ্নটা কি আরেকবার বুঝাই দিব নাকি? স্যার এই মতামত আমি দিব না, ওই বাকি দুইজনের জিগান। লাগবে না। আচ্ছা, না লাগলে ভালো। তাহলে হচ্ছে আমি পরের প্রশ্নে যাই, বেশিক্ষণ দিব না। যে স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় কেন? আসলে এই পিডিএফটা পরে আমি দিব, হ্যাঁ, এটা বলছি। তো এটা হচ্ছে ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় কেন, সেটা হচ্ছে ব্যাখ্যা। এই যে দেখো, সকল ডি ব্লক মৌলের সুস্থিতি আয়নের ইলেকট্রন বিন্যাস অপূর্ণ ডি অরবিটাল বিদ্যমান থাকে, তাকে অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌল বলে, এটা বাদ দাও। জিঙ্ক এর সুস্থিত আয়নে জিঙ্ক 2+ এবং জিঙ্কের ইলেকট্রন বিন্যাস তো সবাই জানি, সেটাই এখানে। তারপর হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় জিঙ্ক 2+ এর 3d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ। কি 3d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ? 3d তে 10 হবে, হ্যাঁ, 3d তে 10 হবে, ইলেকট্রন দ্বারা পূর্ণ। এ কারণে জিঙ্ক 2+ অবস্থান্তর মৌল বলা যায় না, অবস্থান্তর মৌল বলা যায় না। আবার স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। এখানে হচ্ছে টাইপিং মিস্টেক, এটা স্ক্যান্ডিয়াম 3+। তো এইটার হচ্ছে ইলেকট্রন বিন্যাস কি, এটাও কেটে দাও। এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে স্ক্যান্ডিয়াম 21 এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p। তো এখানে আসার পর অর্থাৎ স্ক্যান্ডিয়ামে ডি অরবিটাল অনুপস্থিত। এখানে তো এই ডি অরবিটালে কোনো ইলেকট্রন যায়ই না। তো সেক্ষেত্রে এই যখন ডি অরবিটালে ইলেকট্রন অনুপস্থিত, তখন ইলেকট্রন অবস্থান্তর মৌল নয়, তখন এটা অবস্থান্তর মৌল নয়। তো এক্ষেত্রে কেন অবস্থান্তর মৌল নয়, সেটা হচ্ছে এই স্ক্যান্ডিয়ামে কোনো ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে না, আর জিঙ্ক 2+এ 3d ইলেকট্রন দ্বারা পূর্ণ। এই কারণেই তোমার হচ্ছে স্ক্যান্ডিয়াম এবং হচ্ছে জিঙ্ক জিঙ্ক 3+ ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও এরা হচ্ছে কি নয়, এরা হচ্ছে অবস্থান্তর মৌল নয়। অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা তোমরা প্রথমে দিয়ে নিবে এখানে, যে একদম এই যে দেখো, প্রথমে এখানে অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা এখানে দিয়েছে যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস অপূর্ণ ডি অরবিটাল বিদ্যমান থাকে, তাকে অবস্থান্তর মৌল মানে অপূর্ণ মানে একদম পূর্ণ থাকা যাবে না, তাহলে সেই মৌলটাকেই হচ্ছে কি বলে, অবস্থান্তর মৌল বলে। তো যখন এই সংজ্ঞাটা দিবে এবং হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং তারপর এটার হচ্ছে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ, জিঙ্কের ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, আবার হচ্ছে তাই একে জিঙ্ক 2+কে অবস্থান্তর মৌল বলা হয় না। আবার স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, এর ইলেকট্রন বিন্যাস দিবে, দিয়ে বলবে যে এটাতে ডি অরবিটালে ইলেকট্রন অনুপস্থিত, তাই স্ক্যান্ডিয়ামও অবস্থান্তর মৌল নয়। তখন নিচে সুন্দর করে অর্থাৎ দিয়ে এইটা যদি দিতে পারো দাও, তারপরে আবার যদি নিচে সুতরাং দিয়ে লিখতে পারো যে সুতরাং স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয়। জাস্ট একটু দিলেই এটার কোনো সমস্যা নাই। তারপরে আধুনিক পর্যায় সূত্র কি বলবো, এটা খুবই সোজা। এই যেটা এখনই বললাম, এটা কি কোনো সমস্যা আছে? আর বেশিক্ষণ নিব না। স্যার আমার তো কারেন্ট চলে গেছিল, তো আমি বুঝতে পারিনি। হুম, আধুনিক পর্যায় সারণী। ওরে ওরে ওরে,
স্ক্যান্ডিয়াম এবং জিঙ্কের এটাতে কোনো সমস্যা না থাকারই কথা, এটাতে খুব সোজা। তারপরে আসি আধুনিক পর্যায় সূত্রটি ব্যাখ্যা এবং আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। এই বিষয়ে নিয়ে আজ বলি, এটা হলি শেষ করবো আজকে। তো এখানে হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটি ব্যাখ্যা করো এবং আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো, একই প্রশ্ন। এর আগেও হচ্ছে এই কথাটা বলে রাখছি যে প্রশ্ন একই রকমের নাও হতে পারে কিন্তু উত্তর একই রকম। তো একটু পরিবর্তন করে দিলে যেন ঘাবড়ায় না যায়, এই জন্য হচ্ছে প্রশ্নগুলা ভালো করে দেখে নিতে, তারপর উত্তর মুখস্থ করতে হবে বা বুঝে বুঝে পড়তে হবে, এটা বিষয়। তো আধুনিক পর্যায় সূত্রটি কি? আধুনিক পর্যায় সূত্র তো যেটা বললাম যে আধুনিক কালে মৌলসমূহের পারমাণবিক সংখ্যাকে ভিত্তি হিসাবে গ্রহণ করে পর্যায় সূত্র নিম্নরূপে বিবৃত করা হয়। এইটুক লিখলে তারপর হচ্ছে বিভিন্ন মৌল ও তার যৌগ সমূহের ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সাথে সাথে পর্যায়ক্রমে, যেটা একদম প্রথমে বলছি যে যদি ক বিভাগের জন্য ভালো করে প্রিপারেশন নাও তাহলে খ বিভাগেও আটকাতে পারবে না, সেটারই হচ্ছে নমুনে। আধুনিক পর্যায় সূত্র ক বিভাগে পড়ছো সেটা এখানে দিলেই হয়ে যাচ্ছে। এখানে কি বলছে যে অর্থাৎ মৌল সমূহকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে দেখা যায় যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের ধর্মাবলিতে কোনো নির্দিষ্ট ক্রম অনুসারে পরিবর্তিত হয়। মানে তাদের ধর্মাবলিতে এটা না দিয়ে পরিবর্তিত হতে থাকে। জাস্ট এইটুকুই তোমার হচ্ছে 4 মার্ক থাকবে। তো দেখার জন্য পরে যদি 4 মার্কের কাজ হয় তাহলে হবে না। তো সেটা একটা বিষয়। তো পর্যন্তই আজকে শেষ করব, যদি তাহলে সেটা বলতে পারো। আজকে তো আমি প্রথম, তো আজকে কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, তবে আপনার সঙ্গে কাজলের কেমন লাগলো ক্লাস? না, ক্লাস ভালো লাগছে আমার। এর আগেও আমি রেকর্ড ক্লাসগুলো করছিলাম, তো এখন থেকে আমি নিয়মিত ক্লাস করব। সেভাবে আমার পরিচয় তো নাই দেখো যে হ্যাঁ বলো, সমস্যা নেই। আপনার সঙ্গে তো ওইভাবে আমার পরিচয় নেই। হ্যাঁ, আসলে একটু সম্পর্ক থাকাও ভালো। রেকর্ড হচ্ছে, হ্যাঁ পরে আমরা কথা বলবো। তো রেকর্ড ক্লাস শেষ করব। এখানে দেখো যে আর কোনো সমস্যা আছে কিনা, যেই কয়েকটা পড়াইছি এর মধ্যে তোমাদের আর কোনো সমস্যা থাকলে বলতে পারো। আজকে শেষ করব, আগামীকালকে হয়তো বা ক্লাস এটা হবে না, পরশুদিন ক্লাস হবে। হ্যাঁ বলো, এখানে কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা ঠিক আছে, আজকে সমস্যা নাই। বাকিদের স্যার আমার ওই যে স্ক্যান্ডিয়ামের ওইটাতে আমি বুঝতে পারিনি, কারেন্ট চলে গেছে। সমস্যা নাই স্যার, রেকর্ড ক্লাস দেখে নিব। আচ্ছা আচ্ছা, তামিম ওই যে ওই ম্যাথটা একটু বিশ্লেষণ করে ভাঙে আমি ফটো ম্যাথ পরে পাঠাই করে দিবে। দেব। হ্যাঁ ওই ম্যাথটা বাদে আর কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা নাই আর। আচ্ছা তাহলে আজকে শেষ করি। আগামী কালকে হয়তো বা ক্লাস হবে না, হ্যাঁ পরশু দিন ক্লাস হবে, ঠিক আছে, মঙ্গলবার। তো আজকে এ পর্যন্তই। তো পরশুদিন ক্লাস হবে, তো সেই জন্য অবশ্যই পরশুদিন যদি কোনো সমস্যা থাকে, এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে আগেই জানাবা, আমি ওটা ঠিক করে রাখবো। আর পরশুদিন 4 নাম্বার 5 নাম্বার যা এইগুলো হচ্ছে ক্লাস হবে, এর মধ্যে তোমরা হচ্ছে একটু কষ্ট করে রেকর্ড ক্লাস দেখে এটা হচ্ছে নোট করে রাখো। পরবর্তীতে দিনের কাজ দিনে করলে দেখা যাবে যে অনেকগুলো প্রশ্ন পড়ছো। হ্যাঁ, সেক্ষেত্রে আর কোনো সমস্যা না হওয়ারই কথা। তো পরবর্তী ক্লাসের জন্য থাক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম